আমি রাধামাধব দাস বেনাচিতি হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক। দ্য ই পেপার ডিজিটাল চ্যানেলে লাস্ট মিনিট সাজেশন 2024 অনুষ্ঠানে ভূগোল বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব। এই বিষয়ে মোট লিখিত পরীক্ষার নাম্বার থাকে 90। এর মধ্যে প্রশ্নগুলো কিভাবে থাকে সেটাই তোমাদের আমি বলব। প্রথমেই এমসিকিউ থাকে 14টি, প্রতিটির জন্য 1 নম্বর বরাদ্দ। এখানে কোনো অর থাকে না, 14টি করতে হবে। প্রশ্নের সিরিয়াল অনুযায়ী উত্তরগুলো তোমরা লিখবে। 2 নম্বরে থাকে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। প্রশ্ন দেওয়া থাকে 7টি, করতে হয় 6টি। তোমরা 6টি প্রশ্নের উত্তর, যদি প্রশ্নই শুদ্ধ অশুদ্ধ দেওয়া থাকে তাই করবে, হ্যাঁ বা না বললে তাই করবে, অথবা সত্য মিথ্যা থাকলে তাই করবে। প্রশ্নই যা লেখা থাকবে তাই করতে হবে। 3 নম্বরে থাকবে শূন্যস্থান পূরণ করো, ফাঁকা ঘর ভর্তি করতে হবে। এখানে লাইনটা সম্পূর্ণ লিখে ফাঁকা ঘরে যা বসবে সেটা তোমাদের লিখতে হবে। 3 নম্বরে থাকবে এক কথায় উত্তর দাও, সংক্ষিপ্ত। এখানে প্রশ্নটা লেখার কোনো দরকার নেই, কোশ্চেন নাম্বার দিয়ে শুধুমাত্র উত্তরটা লিখবে। নেক্সট কোশ্চেন থাকে ম্যাচিং, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এখানে বাচ্চা ছেলে মেয়েদের মতো দাগ টেনে মেলাবে না, বাম সাইডে নাম্বারগুলো ডান সাইডে লেখার ডান দিকে উল্লেখ করবে, তাহলেই হবে। অবজেক্টিভ নাম্বার এমসিকিউ 14, সত্য মিথ্যা 6, 14 আর 6 20, শূন্যস্থান 6, 20 আর 6 26, এক কথায় 6, 26 আর 6 32, স্তম্ভ মেলাও 4, 32 আর 4 36। এর মধ্যে এমসিকিউ এর কোনো অর থাকবে না, শূন্যস্থানে একটি অর থাকবে, সত্য মিথ্যাতেও একটি বেশি থাকবে, এবং এক কথায় উত্তর দাও এখানে 2টি বেশি থাকে প্রশ্ন। স্তম্ভ মেলাওতে কোনো এক্সট্রা প্রশ্ন থাকে না, 4টি দেওয়া থাকে, 4টাই করতে হয়। অতি যত্নের সহিত অবজেক্টিভ প্রশ্নগুলির উত্তর লিখবে। এখানে নাম্বার বেশি পেলে সাবজেক্টে তবে বেশি নাম্বার পাওয়া যায়, এখানে নাম্বার কমে গেলে সাবজেক্টে বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে অসুবিধা হয়। এরপরে 2 নম্বরের প্রশ্ন আসে মোট 6টি, কিন্তু প্রতিটিতে অর থাকে। চ্যাপ্টার অনুযায়ী 2 নম্বরের প্রশ্নগুলো আমি বলবো, একটু মন দিয়ে শুনবে। ভূ বহির্জাত প্রক্রিয়া এর অন্তর্গত নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ুর কার্য। এই চ্যাপ্টারগুলো মিলে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা। বায়ুমণ্ডল বায়ুমণ্ডল মিলে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা। 2 নম্বরের প্রশ্ন হলো 2টো। বর্জ্য ব্যবস্থাপনা থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা। 3টে হলো ভারতের প্রাকৃতিক পরিবেশ, কৃষি, শিল্প, পরিবহন, যোগাযোগ, বাণিজ্য, শহর, নগর, বন্দর, এগুলো মিলে 2 নম্বরের প্রশ্ন থাকবে 2টো। 5টা হলো। আর উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে একটা। 6টা প্রশ্ন হলো 2 নম্বরে। 2 নম্বরে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 2024-এর জন্য আমি ভেবেছি সেগুলোই তোমাদের বলছি। যেমন প্রথমে ধরো পর্যায়ন কাকে বলে পূর্বে। পর্যায়ন উত্তর লেখার পর পর্যায়ন কথাটি প্রথম কে ব্যবহার করেন বুলেট পয়েন্ট দিয়ে লিখে দেবে। গ্রেড কথা প্রথম কে বলেন এটাও লিখে দিতে পারো। এগুলো হচ্ছে স্পেশাল ক্রেডিট, মার্কস উঠতে সাহায্য করবে। পুঞ্জক্ষয় বা বস্তু বিকার বা মাস ওয়াস্টিং কাকে বলে এটা করবে। নদীর সংজ্ঞা দাও, আদর্শ নদী কাকে বলে। নদীর চ্যাপ্টারে ধারণ অববাহিকা বলতে কি বোঝো। ষষ্ঠ ঘাতের সূত্র বা 6th পাওয়ার ল। ঋতুভিত্তিক নদী বর্তন রিভার রিজাইম কাকে বলে। কিউসেক কিউমেক এর 2টো পার্থক্য লেখো। হিমবাহের চ্যাপ্টার থেকে হিমরেখা কি। এখান থেকে প্রশ্ন 3 নম্বরে আসতে পারে, হিমরেখা সর্বত্র এবং সর্বকালে স্থায়ী হয় না কেন। আবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে ঝুলন্ত উপত্যকার নিচে জলপ্রপাত সৃষ্টি হয় কেন। এখানে বার্গস্ট্রোম কি, এটা 2 নম্বরের প্রশ্ন প্রায়ই আসে। বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে যেমন বায়ুর কার্য মরু অঞ্চলে বেশি দেখা যায় কেন, এটা অনেক সময় 2টো পয়েন্ট দিয়ে 2 নম্বরের প্রশ্ন আসে, অথবা 3 নম্বরের প্রশ্ন আসতে পারে। 2 নম্বরের জন্য করবে বারখান কি, বালিয়াড়ির সংজ্ঞা দাও। এই চ্যাপ্টারগুলোর থেকে 2 নম্বরের প্রশ্নগুলো বললাম। এরপর 3 নম্বরের কিছু প্রশ্ন আমি তুলে ধরছি। যেমন ধরো উপনদী শাখা নদীর পার্থক্য,
সবসময় মনে রাখবে 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে 3টি পয়েন্ট আমাদের উল্লেখ করতেই হবে, 3টির বেশি দিতে পারো কিন্তু কম নয়, 3টে পয়েন্ট দিলে তবেই 3 মার্কস বসবে। উপনদী শাখা নদীর পার্থক্যের পর বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলো কি কি। তারপরে করবে হিমরেখা সর্বত্র সর্বকালে স্থায়ী হয় না কেন। এখানে একটা পার্থক্য খুবই ইম্পর্টেন্ট, ব্রাহ্মলিন এবং রসে মতানের পার্থক্য লেখো। বারখান এবং শিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ির পার্থক্য লেখো। নেক্সট চ্যাপ্টার আসছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের থেকে 2 নম্বরে যে প্রশ্নগুলো করবে, যেমন বায়ুমণ্ডলের সংজ্ঞা দাও, অ্যালবেডো কি, তারপর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, পরিচলন দৃষ্টিপাত কাকে বলে, নিরক্ষীয় অঞ্চলে কেন বেশি হয় তার 2টো কারণ উল্লেখ করো। আবার ধরো এখানে 3 নম্বরে প্রশ্ন আসতে পারে যে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, অথবা ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই ধরনের প্রশ্নগুলো এখানে 3 নম্বরের করবে। বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে 5 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, আগের বছর 2023-এ এসেছিল বায়ুর উষ্ণতার তারতম্যের কারণ, এই বছর বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ ইম্পর্টেন্ট। চাপ বলয়ের সঙ্গে সম্পর্ক রেখে নিয়ত বায়ু হলে বিশাল বড় হয়, দরকার নেই। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, এই 2টো ভালোভাবে করবে। আর ক্রান্তীয় মৌসুমী এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য করবে। প্রাকৃতিক দিকে নদী হিমবাহ বায়ুর চ্যাপ্টারের থেকে 5 নম্বর করবে। নদীর ক্ষয়কার্য এসেছিল 2023-এ, 24-এর জন্য ইম্পর্টেন্ট। মধ্য এবং নিম্ন গতিতে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। যদি প্রশ্নে উল্লেখ করা থাকে 3টি, তাহলে 3টি লিখবে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে অবশ্যই 5টি পয়েন্ট উল্লেখ করবে এবং তার ছবি দেবে। অনেক সময় ছেলেমেয়েরা প্রশ্ন করে, স্যার চিত্র তো আঁকতে বলা হয়নি। আঁকতে সবকিছু বলা হয় না, সমস্ত কিছু বললে প্রশ্নটা 20-50 পাতার হয়ে যাবে, ওটা বুঝে নিতে হয়, যার জন্য প্র্যাকটিসের প্রয়োজন হয়। এখন হিমবাহ এবং জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এটা করবে। আর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, এগুলো করবে। নেক্সট আমরা চলে যাব বায়ুমণ্ডলের চ্যাপ্টারে। বায়ুমণ্ডলের চ্যাপ্টারে 2 নম্বরের প্রশ্ন, যেমন বায়ুমণ্ডলের সংজ্ঞা দাও, সমুদ্র স্রোত কি, অ্যাপোজিয়ান জোয়ার বলতে কি বোঝো, সিজিগি কি। 3 নম্বরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, অ্যাপোজিয়ান এবং পেরিজিয়ান জোয়ারের পার্থক্য লেখো। 2টি মুখ্য জোয়ারের সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন, বিশ্বব্যাপী জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো, খুব ভালো করে করবে। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জোয়ার ভাটার সৃষ্টির কারণ। প্রাকৃতিক ভূগোল এই পর্যন্ত বললাম। এরপর ভারতের প্রাকৃতিক ভূগোল, অর্থনৈতিক পরিবেশ, আঞ্চলিক ভূগোল, যাই বলো না কেন, এই চ্যাপ্টারগুলোর থেকে কিছু প্রশ্ন আমি বলছি। প্রথমেই ভারতের আন্তর্জাতিক সীমানা, রাজ্য, রাজধানী এগুলো আছে। তারপর ভারতের ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, এই পর্যন্ত থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো মন দিয়ে শুনবে একটু। যেমন দুন বা দুন উপত্যকা কি, কারেওয়া কাকে বলে, ভাঙর এবং খাদার মৃত্তিকার পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন। তারপর করবে বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা কাকে বলে, এর উদ্দেশ্যগুলো কি কি। শুধু ডেফিনেশনটা হলে 2 নম্বরের, উদ্দেশ্য যুক্ত থাকলে 3 নম্বরের প্রশ্ন হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের তামিলনাড়ু রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কেন, কেন সেখানে বৃষ্টির জল সংরক্ষণের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হয়। 5 নম্বরের প্রশ্ন করবে, প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণী বিভাগ করো। 23-এ এসে গেছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। এবছর তোমরা করবে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের তুলনামূলক আলোচনা। নেক্সট করবে কৃষ্ণ মৃত্তিকা এবং পলি মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো প্রাকৃতিক দিক থেকে করবে, অর্থনৈতিক দিক থেকে করবে, যেমন কৃষি, শিল্প, এগুলোর থেকে।
কার্পাস চাষের অনুকূল পরিবেশ এসেছিল, যার জন্য কার্পাসটা না দিয়ে এবছর আমি বললাম যে ইক্ষু এবং চা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো। এখানে ছেলে মেয়েদের বুঝতে অসুবিধা হয়, প্রশ্নই বলা থাকে অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ বলা থাকে না। যদি প্রাকৃতিক পরিবেশ বলা হয় তাহলে সেখানে আমাদের উল্লেখ করতে হবে ভূপ্রকৃতি, মৃত্তিকা, ভূমির ঢাল, এগুলো, জলবায়ু। জলবায়ু সাব পয়েন্ট দিতে পারে উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা। সেখানে শ্রমিক, মূলধন, পরিবহন, যোগাযোগ, বাজার, এগুলো দেওয়ার কোনো যুক্তি নেই, এগুলো এক্সট্রা ধরা হয় এবং কোশ্চেন মার্ক করে দেওয়া হয়। প্রাকৃতিক বললে প্রাকৃতিকের পয়েন্টই দেবে। আরেকটা প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গম চাষের উন্নতির কারণ কি? বা ওই প্রশ্নটা এসেছিল আগের বছরই যে পাঞ্জাব হরিয়ানায় কৃষির উন্নতির কারণ, তার পরিবর্তে আমি বললাম যে উত্তর পশ্চিম ভারতে গম চাষের উন্নতির কারণ। শিল্প চ্যাপ্টার থেকে এসেছিল পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এই পেট্রো রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। তার জায়গায় এবছর বলছি কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা করবে। পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটা করবে। বর্তমানে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের প্রতি অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন, এই প্রশ্নটা করবে। আর ভারতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ কি, এটা অনেক সময় 5 নম্বরের প্রশ্ন আসে, অনেক সময় 3 নম্বরের প্রশ্ন আসে। নগরায়নের 3টি সমস্যা লেখো, 3টি পয়েন্ট দেবে। আবার যদি 5 নম্বরে আছে 5টা পয়েন্ট দিয়ে লিখতে হবে নগরায়নের সমস্যা। এখান থেকে 3 নম্বরে প্রশ্ন করবে, যেমন বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামালের পার্থক্য লেখো। দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? পশ্চিম জার্মানি রুর শিল্পাঞ্চলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মিল থাকার জন্য দুর্গাপুরকে রুর বলা হয়, সেটা কারণ উল্লেখ করে লিখতে হবে। অবস্থান, শিল্পের অবস্থান, কয়লার যোগান, শ্রমিক ইত্যাদি। নেক্সট করবে যে কাকে এবং কেন, কাকে এবং কেন অনুসারী, না তার আগে করবে অনুসারী শিল্পের সংজ্ঞা দাও, উদাহরণ দেবে এখানে অনুসারী শিল্পের সংজ্ঞা। উদীয়মান শিল্প কাকে এবং কেন বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়। কেন বলা হয় সেই ক্ষেত্রে 2টো পয়েন্ট উল্লেখ করবে, যেহেতু প্রথমেই 1 নম্বর আমরা পাচ্ছি। এগুলো শিল্প চ্যাপ্টার থেকে করবে। জনসংখ্যা কাকে বলে, পরিবহন এবং যোগাযোগের পার্থক্য লেখো। 2 নম্বরে আসলে 2টো পয়েন্ট উল্লেখ করবে, 3 নম্বর আসলে 3টে পয়েন্ট উল্লেখ করবে। সোনালী চতুর্ভুজ কি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর বলতে কি বোঝো, এগুলো। নেক্সট, সরি আগে একটা চ্যাপ্টার বলা হয়নি, বর্জ্য ব্যবস্থাপনা। ওখান থেকে 2 নম্বরের একটা প্রশ্ন কম্পালসারি আর 3 নম্বরের একটা প্রশ্ন কম্পালসারি। 2 নম্বরের প্রশ্নগুলো করবে যেমন তরল বর্জ্য কাকে বলে, তারপর হচ্ছে কম্পোস্টিং বলতে কি বোঝো, বর্জ্য ভরাটকরণ বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো 2 নম্বরে করবে। 3 নম্বরের জন্য 2টো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা কি বর্জ্য ব্যবস্থাপনায়, আর বর্জ্য ব্যবস্থাপনা 3R বা 4R বলতে কি বোঝো, এই 2টো প্রশ্ন করবে, একটা পেয়ে যাবে আশা করি। নেক্সট লাস্ট চ্যাপ্টারে আমরা চলে যাই, উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র। উপগ্রহ চিত্রের গুরুত্ব আর ব্যবহার 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর উপগ্রহ চিত্র, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো, এই 2টো করলে একটা পেয়ে যাবে, 2টো করবে ভালো করে। এখানে পিক্সেল কাকে বলে 2 নম্বরে, দূর সংবেদন বলতে কি বোঝো, এটা 2 নম্বরে করবে। সূর্য সমলয় উপগ্রহ, ভূ সমলয় উপগ্রহ বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো করলে আশা করছি 2, 3 এবং 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। আগে 36 মার্কস অবজেক্টিভ, আমি ছেলে মেয়েদের বলি যে অবজেক্টিভ 36 নয় 46, কারণ ম্যাপ পয়েন্টিং 10টা আছে, তাহলে 36 + 10 = 46, তাহলে 90 এর মধ্যে 50%-এর উপরে মার্কস হচ্ছে অবজেক্টিভ। এই ম্যাপের নাম্বারটা খুবই ইজিলি পাওয়া যায় যদি প্রতিদিন একটা করে ম্যাপ প্র্যাকটিস করো। টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক ধরে প্রতিদিন একটা ম্যাপ প্র্যাকটিস করতে হবে। যদি কেউ ভাবো যে পরীক্ষার হলে করব, তাহলে কিন্তু সে মার্কস পাবে না। প্রতিদিন একটা করে পেজ করে যাও, দেখবে পরীক্ষার হলে সমস্ত ম্যাপ পয়েন্টিং করতে পারছো, কোনো অসুবিধা হচ্ছে না। তোমাদের পরীক্ষা ভালো হোক, ভালো থেকো এই আশা করি, এই আশীর্বাদ তোমাদের করছি যেন ভালোভাবে পরীক্ষা হয়। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার।